আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরাইয়া। ভয়ঙ্কর সব অস্ত্রশস্ত্র নিয়ে শক্তি দেখালো চীন। সেই সঙ্গে প্রেসিডেন্ট শি জিনপিং বুঝিয়ে দিলেন চীনে তার কথাই শেষ কথা। যুক্তরাষ্ট্র সহ শত্রুপক্ষকেও বার্তা দিলেন চীনের সঙ্গে লাগতে এসো না। রাজধানী বেইজিং এ অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজে উপস্থিত ছিলেন জিনপিং। তার পাশে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জন উন। বিশ্লেষকের মতে এই আয়োজন শি জিনপিং এর দেশ ও বিশ্ব মঞ্চে একচ্ছত্র নিয়ন্ত্রণের প্রমাণ। 2015 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে আয়োজিত প্রথম সামরিক কুচকাওয়াজে শি জিনপিং পূর্বসূরিদের সঙ্গে নেতৃত্বের ধারাবাহিকতার বার্তা দিয়েছিলেন। এক দশক পর তৃতীয় মেয়াদে ক্ষমতায় থেকে দেশীয় বিরোধীদের সরিয়ে দেওয়ার পর এবার তার পাশে ছিলেন আন্তর্জাতিক নেতারা। চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। কুচকাওয়াজের আগে শি জিনপিং অংশ নেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO এর শীর্ষ সম্মেলনে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে তিনি তিব্বত সফর করেন, যা বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এশিয়া সোসাইটির গবেষক নীল থমাস বলেন, কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীণ রাজনীতিতে শি জিনপিং ওই একচ্ছত্র নিয়ন্ত্রণে আছেন। তিনি জাতীয়তাবাদকে সামনে রাখছেন। 72 বছর বয়সী শি জিনপিং এবার ধূসর মাও স্যুটে উপস্থিত হয়ে প্রবীণ রাষ্ট্রনায়কের ইমেজ তৈরি করেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী লি চিয়াং এর ভূমিকা সীমিতই থেকে গেছে। উচ্চ পর্যায়ের বৈঠকগুলো সামলাচ্ছেন পার্টির কেন্দ্রীয় সচিবালয়ের প্রধান চাই চি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক বৈঠকগুলো উন্নয়নশীল দেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদার করেছে এবং শান্তিপূর্ণ উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্র বাড়িয়েছে। মার্কিন শুল্কের প্রভাবে চীনের সঙ্গে সম্পর্ক রাশিয়া ও ভারতের মতো দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মোদি ও পুতিন হাতে হাত রেখে শি জিনপিং এর সঙ্গে আলাপ করেছেন, যা যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ব্যর্থতায় ইঙ্গিত বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন। চায়না গ্লোবাল সাউথ প্রজেক্টের প্রধান এরিক ওলান্ডার বলেন, যুক্তরাষ্ট্রকে অনেক দেশ ক্রমবর্ধমান আক্রমণাত্মক শক্তি হিসেবে দেখেছে। সেই পরিস্থিতিতে চীন তুলনামূলক স্থিতিশীল বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরছে। 3রা সেপ্টেম্বর বেইজিং এর তিয়ান আনম্যান স্কোয়ারে আয়োজিত বিশাল সামরিক প্যারেডে চীন নতুন ধরনের সমরাস্ত্র বিশ্বের সামনে তুলে ধরেছে। এর মাধ্যমে চীনকে কেবল দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক মঞ্চে শক্তিশালী ও আধুনিক সামরিক শক্তিধর হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। প্যারেডে গুয়াম কিলার মিসাইল, লং উইংম্যান ড্রোন এবং রোবট উলফস বা নেকড়ের মতো রোবট সহ বিভিন্ন আধুনিক সমরাস্ত্র প্রদর্শিত হয়েছে। এসব অস্ত্র প্রযুক্তি এবং ড্রোন সম্ভার থেকে বোঝা যায় চীনের ক্ষমতা গত দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চীনের সামরিক শক্তির যেসব দিক উঠে এসেছে তার মধ্যে প্রথমত হলো দ্রুত অস্ত্র উৎপাদনের ক্ষমতা। নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের মাইকেল রাস্কা বলেছেন, বছর 10 আগে চীনের প্রযুক্তি ছিল যুক্তরাষ্ট্রের নকল। এখন তাদের উদ্ভাবনের শক্তি অনেক উন্নত হয়েছে এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সংখ্যা থেকে বোঝা যায় যে তারা ব্যাপক উৎপাদন করতে সক্ষম। তবে এইসব অস্ত্রের কার্যকর ব্যবহার এবং সামরিক দক্ষতা এখনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে রয়েছে। দ্বিতীয়ত, চীন ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ দিতে চাইছে। ডংফেং সিরিজের বিভিন্ন ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের ভেতরে অবস্থিত ঘাঁটিতে আঘাত করতে সক্ষম। এগুলোর মধ্যে আছে ডংফেং 61, ডংফেং 5C এবং ডংফেং 26D, যা দ্রুতগামী মিসাইল প্রতিরোধ ব্যবস্থা এড়িয়ে যেতে পারে এবং পাল্টা হামলার সক্ষমতা নিশ্চিত করে। এছাড়া LY-1 লেজার অস্ত্র প্রদর্শিত হয়েছে, যা বৈদ্যুতিক যন্ত্র অক্ষম করতে সক্ষম। তৃতীয়ত, চীন ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার চমকপ্রদ অগ্রগতি করেছে। স্টেলথ অ্যাটাক ড্রোন এবং লয়াল উইংম্যান ড্রোনগুলো মূল যুদ্ধ বিমানের সহায়তায় নিঃশব্দে হামলা চালাতে পারে। রোবট উলফস ভূমি মাইন শনাক্তকরণ, নজরদারি এবং শত্রুপক্ষের সৈন্য শনাক্তকরণে সক্ষম। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে চীন কিল চেইন পদ্ধতিতে আক্রমণ দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করতে পারবে। চতুর্থত, প্রযুক্তিগত অগ্রগতি থাকলেও যুক্তরাষ্ট্রের সামরিক দক্ষতা এখনো চীনের চেয়ে এগিয়ে। যুক্তরাষ্ট্রের তৃণমূল স্তর থেকে সিদ্ধান্ত নেওয়ার সংস্কৃতি থাকায় যে কোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া সম্ভব।
অন্যদিকে চীনের ক্ষেত্রে উপর থেকে নির্দেশ না এলে অপারেশন সম্পূর্ণ কার্যকর হয় না। এ কারণে কিছু ভুলও দেখা যাচ্ছে, যেমন সাম্প্রতিক ফিলিপিন্স উপকূলে চীনা যুদ্ধজাহাজ নিজেদেরকে ধাক্কা দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। পঞ্চমত, প্যারেডটি কেবল সামরিক প্রদর্শনী নয়, এটি রাজনৈতিক ও অর্থনৈতিক বার্তাও বহন করছে। সম্ভাব্য ক্রেতাদের সামনে চীনের অস্ত্র বিক্রির প্রচেষ্টা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তিশালী অবস্থানের বার্তা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন চীনের হাতে প্রযুক্তি আছে এবং দ্রুত সমরাস্ত্র উৎপাদন করতে সক্ষম, কিন্তু বাস্তব যুদ্ধক্ষেত্রে দক্ষতা, অভিজ্ঞতা ও স্বতন্ত্র সিদ্ধান্ত গ্রহণের দিক থেকে যুক্তরাষ্ট্র এখনো এগিয়ে। তবে প্যারেডে প্রদর্শিত ড্রোন, এআই, ক্ষেপণাস্ত্র ও লেজার অস্ত্র ইঙ্গিত দিচ্ছে চীন ভবিষ্যতে যুদ্ধ প্রযুক্তিতে আরো শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারবে। চীনা বিজ্ঞানীরা সম্প্রতি এমন একটি উদ্ভিদ তৈরি করেছেন যা রাতের অন্ধকারেও আলো ছড়াতে সক্ষম। এই উদ্ভিদের পাতা স্টোনশিয়াম অ্যালুমিনেট দিয়ে ইনজেকশন করা হয়েছে, যা সূর্যালোক শোষণ করে ধীরে ধীরে আলো নির্গত করে। স্টোনশিয়াম অ্যালুমিনেট সাধারণত খেলনা ও অন্যান্য জিনিসে অন্ধকারে জ্বলে ওঠার জন্য ব্যবহৃত হয়। সাউথ চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির জীববিজ্ঞানী শুটিং লিউ বলেন, অ্যাভাটার চলচ্চিত্রের উজ্জ্বল উদ্ভিদের মতো আমরা এমন উদ্ভিদ তৈরি করতে চেয়েছি যা রাস্তা, বাগান বা পাবলিক স্পেস আলোকিত করতে ব্যবহার করা যেতে পারে। লিও ও তার দল ইচেভেরিয়া মেভিনা নামক সাকুলেট উদ্ভিদের পাতায় স্টোনশিয়াম অ্যালুমিনেট ইনজেকশন করেছেন। এতে উদ্ভিদ লাল, নীল ও সবুজ আলো ছড়াতে সক্ষম হয়েছে। পরীক্ষার জন্য 56টি উদ্ভিদ ব্যবহার করে একটি সবুজ দেয়াল তৈরি করা হয়। ফলাফল অনুযায়ী দেয়াল থেকে এত আলো নির্গত হয় যে 4 ইঞ্চি দূর থেকে লেখা, ছবি এবং মানুষ সহজেই দেখা যায়। একবার ইনজেকশন দেওয়ার পর উদ্ভিদগুলো কয়েক মিনিটের সূর্যালোকের নিচে রাখলেই 2 ঘন্টা পর্যন্ত আলো ছড়াতে সক্ষম। বারবার সূর্যালোকের সংস্পর্শে আনা হলে আলো পুনঃরিচার্জ করা যায়। 25 দিন পর্যন্ত আলো নির্গমন ক্ষমতা বজায় রাখা সম্ভব। তবে এই প্রযুক্তিতে কিছু সীমাবদ্ধতা রয়েছে। স্টোনশিয়াম অ্যালুমিনেট উদ্ভিদের টিস্যুকে ক্ষতিগ্রস্ত করতে পারে। গবেষকরা উদ্ভিদের সুরক্ষার জন্য রাসায়নিক আবরণ তৈরি করেছেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিশেষজ্ঞ জন কার বলেন, এটি আকর্ষণীয় হলেও উদ্ভিদসমূহের সহ্য ক্ষমতার বাইরে হতে পারে। বর্তমানে উদ্ভিদগুলো মূলত আলংকারিক প্রদর্শনী বা রাতের শোভাময় আলো হিসেবে ব্যবহারযোগ্য। তবে ভবিষ্যতে আলো আরো উজ্জ্বল ও দীর্ঘস্থায়ী করা সম্ভব হলে পার্ক, রাস্তা ও পাবলিক স্পেসে উদ্ভিদ দ্বারা আলোকিত করার সম্ভাবনা রয়েছে। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার ইউএসএস জেসন ডানহাম এর উপর দিয়ে বৃহস্পতিবার ভেনেজুয়েলার 2টি F-16 যুদ্ধবিমান উড়ে গেছে। মার্কিন কর্মকর্তারা এটিকে আন্তর্জাতিক জলসীমায় উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। ঘটনাটি ঘটল ঠিক 2 দিন পর, যখন ভেনেজুয়েলার এক নৌযানে মার্কিন হামলায় 11 জন নিহত হয়েছিল। ট্রাম্প প্রশাসন অভিযোগ করেছে ওই নৌযানটি অবৈধ মাদক পাচারে জড়িত ছিল। মার্কিন প্রশাসনের দাবি, তারা এই গোষ্ঠীর বিরুদ্ধে হামলার অধিকার রাখে। পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলার 2টো সামরিক বিমান আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন নৌযানের কাছ দিয়ে উড়ে গেছে। এটি অত্যন্ত উস্কানিমূলক পদক্ষেপ। তারা ভেনেজুয়েলাকে সতর্ক করেছে মার্কিন মাদক বিরোধী ও সন্ত্রাস বিরোধী অভিযানকে বাধাগ্রস্ত করা বা হস্তক্ষেপ করার চেষ্টা যেন না করে। তবে ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয় এই বিষয়ে এখনো মন্তব্য করেনি। বর্তমানে ইউএসএস জেসন ডানহাম সহ অন্তত 7টি মার্কিন যুদ্ধজাহাজ ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন রয়েছে। আছে 4500-এরও বেশি সেনা ও মেরিন সদস্য। পুয়ের্তো রিকোর দক্ষিণে মার্কিন সেনারা উভচর যান ও বিমান নিয়ে মহড়াও চালাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাগসেট বলেছেন, আমেরিকার জনগণকে বিষ দেওয়ার দিন শেষ এবং এই ধরনের অভিযান চলবে। তবে ডেমোক্র্যাট কংগ্রেসম্যান ইলহান ওমর ট্রাম্প প্রশাসনের এই কর্মকাণ্ডকে আইন বহির্ভূত বলে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, কোনো প্রেসিডেন্ট কেবল একটি গোষ্ঠীকে সন্ত্রাসী ঘোষণার মাধ্যমে যুদ্ধ ঘোষণা করতে পারেন না। এটি কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতার উপেক্ষা। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা 2 দেশের মধ্যে উত্তেজনা আরো বৃদ্ধি করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক জলসীমায় সামরিক ক্ষমতার প্রদর্শন এবং মাদক বিরোধী অভিযানের অধিকার নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
কানাডার অন্টারিওর অর্চার্ড পার্ক সেকেন্ডারি স্কুলে মেরামত কাজ চলাকালীন শ্রমিকেরা একটি শৌচাগারের দেয়ালের পেছনে আটকে থাকা একটি ওয়ালেট খুঁজে পান। পরে দেখা যায় এটি 51 বছর আগে হারিয়ে যাওয়া একটি ওয়ালেট। এর ভেতরে ছিল তার 1974 সালের শিক্ষার্থী আইডি, ড্রাইভিং লাইসেন্স, সোশ্যাল ইন্স্যুরেন্স কার্ড, পরিবার ও বন্ধুদের ছবি, ট্রেনের ট্রানজিট পাস, হকি ম্যাচের টিকিট এবং অন্যান্য নস্টালজিক জিনিসপত্র। স্কুলের তত্ত্বাবধায়ক লর্না ম্যাককুইন জানান, আমাদের জন্মের আগের কিছু জিনিস খুঁজে পাওয়া সত্যিই মজার। আমরা ঠিক করি ওয়ালেটটি এর মালিক টমকে ফেরত দেওয়ার চেষ্টা করা উচিত। পরে টমকে ফেসবুকের মাধ্যমে খুঁজে বের করা হয়। প্রথমে তিনি সন্দেহ করেছিলেন তিনি হয়তো মজা করেছে, তবে স্কুলে গিয়ে তিনি নিজের হারানো ওয়ালেটটি চেনেন এবং ভেতরের জিনিসপত্র ঘাঁটতে ঘাঁটতে ফিরে যান অতীতে, শৈশবের স্মৃতিতে। টম বলেন, ওয়ালেটের ভেতরে থাকা ছবি এবং নথিপত্র আমাকে আমার শৈশব এবং সেই সময়ের স্মৃতির সঙ্গে সংযুক্ত করেছে। এটা একেবারেই অবিশ্বাস্য অভিজ্ঞতা। আজ এখানেই বিশ্ব সংবাদ শেষ করছি। আপডেট সংবাদগুলো পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।